হ্যালো স্টুডেন্ট, আজকে থেকে তোমাদের আমি 2 নম্বর অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা শুরু করব। এই 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক। এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের কোনো 8 নম্বরের বড় প্রশ্ন থাকবে না, কেবলমাত্র ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এবং এমসিকিউ থাকবে। 3টে এমসিকিউ এবং 3টে এসএকিউ, অর্থাৎ মোট 6টা প্রশ্ন 1-1 নম্বর করে, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন এই 2 নম্বর অধ্যায় থেকে হবে। আজকের ক্লাসে তোমাদের আমি যেটা আলোচনা করব, এসএকিউ আলোচনা করব। বিভিন্ন বছরে যেসব এসএকিউগুলো এসেছে, অর্থাৎ যেটাকে বলা হয় পিওয়াইকিউ প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সেইগুলো আলোচনা করব। এসএকিউগুলো আজকে তোমাদের আমি আলোচনা করব। মোট 21টা এসএকিউ আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, ভালো করে বুঝে নেবে, তারপরে খাতায় লিখে মুখস্থ করবে। আর তোমরা যারা অনলাইন ক্লাস করছো, তোমাদের আগেই বলেছি, তোমাদের যে পিডিএফ দেয়া হবে সেটা তোমরা প্রিন্ট আউট করাবে না, তোমরা নিজে খাতায় কিন্তু লিখে নেবে, লিখে তারপরে পড়বে। আর এই অধ্যায়টা প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের এই অধ্যায়টা আরেকবার আমি সংক্ষেপে বলে দিতে চাই যে এই অধ্যায়ে তোমাদের কি কি পড়তে হচ্ছে। তোমরা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ আমাদের পড়তে হবে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হয়েছে 1945 সালে, অর্থাৎ 1945 সালের পর থেকে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক পড়তে হবে। এই 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সবথেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি হলো জানো? ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে বিশ্বে যাতে আর কোনো বড় রকমের যুদ্ধ, বিশ্বযুদ্ধ না হয়, সেই কারণে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলো। কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পরে প্রত্যক্ষভাবে, অর্থাৎ ডাইরেক্ট কোনো যুদ্ধ না হলে, এ ওর গায়ে বোম ফেলে দিচ্ছে, এ তার গায়ে বোম ফেলে দিচ্ছে, এই রাষ্ট্রের গায়ে, সেটা আলাদা ব্যাপার। বিশ্বযুদ্ধ মানে কি? বিশ্বের বিভিন্ন দেশ কোনো না কোনোভাবে সেই যুদ্ধে ইনভলভ হয়ে যাবে, অর্থাৎ সেই যুদ্ধে মানে যুক্ত হয়ে যাবে, সেটাকে বলে বিশ্বযুদ্ধ। ঠিক আছে? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, তাহলে কি বললাম? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা হওয়ার পরে ডাইরেক্ট কোনো আর যুদ্ধ না হলেও তারপর থেকে একটা মানে যুদ্ধের মনোভাব তৈরি হলো। সেই মনোভাবটা দুটো মতাদর্শকে কেন্দ্র করে তৈরি হয়েছে। একটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী মতাদর্শ, আর একটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক মতাদর্শ। এই মতাদর্শগত লড়াইকেই ঠান্ডা যুদ্ধ বলা হয়। এই ঠান্ডা যুদ্ধ কয়েকটা পর্যায়ে ভাগ করা ছিল, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এরকমভাবে। তারপরে ঠান্ডা যুদ্ধ যখন চলছিল, তারপরে তোমরা জানবে যে আগুন জ্বলছে, তাতে পেট্রোল বা কেরোসিন দিয়ে দিলে কি হবে, এরম ছড়িয়ে দিলে কি হবে, যে সেটা আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। এই ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ঠিক সেই রকম জিনিসটাই হয়েছিল। কোনো কোনো চুক্তি বা কোনো কোনো সম্মেলন, এই ঠান্ডা কোনো একটা ছোটোখাটো সংকট এই যুদ্ধটাকে সেরকম ইন্ধন জুগিয়েছিল, অর্থাৎ সেই পেট্রোলের কাজ বা কেরোসিনের কাজ করেছিল, অর্থাৎ উস্কে দিচ্ছিল আগুনটাকে। এইভাবে 1970-এর দশক পর্যন্ত ঠান্ডা যুদ্ধটা চলেছিল। তারপরে 70-এর দশকে দাঁতাত এলো। দাঁতাত মানে কি? দাঁতাত হচ্ছে একটা ফরাসি শব্দ। উত্তেজনাকে কমিয়ে, মানে দুই দেশের মধ্যে, অর্থাৎ মতাদর্শগত যে বিভেদ সৃষ্টি হয়েছিল, যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটাকে কমিয়ে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনা, সেটাকে দাঁতাত বলা হয়। তারপরে 1990-এর দশকে ঠান্ডা যুদ্ধটা শেষ হয়ে গেল। এই ঠান্ডা যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন সারা পৃথিবীতে দুটো মতাদর্শের জন্ম হলো। এই দুটো মতাদর্শকে কেন্দ্র করে তৈরি হলো দ্বিমেরুবাদ। ঠিক আছে? এই দুটো মতাদর্শকে কেন্দ্র করে কি তৈরি হলো? দ্বিমেরুবাদ। এই দুটো মেরুর মধ্যে একটা মেরুতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মানে পুঁজিবাদী মতাদর্শ, আরেকটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক মতাদর্শ। বোঝার চেষ্টা করো। এই দ্বিমেরুবাদ এলো। এই দ্বিমেরুবাদ দুটো মতাদর্শে পুরো বিশ্বটা ভাগ হয়ে গেল। কেউ পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী, কেউ সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী। ঠিক এই সময় যেসব দেশ সবেমাত্র স্বাধীনতা লাভ করেছে, যে তাদের উন্নতি দরকার, কোনো জোটে গিয়ে নিজেদের মানে ক্ষতি করতে চায় না, ঝামেলায় গিয়ে নিজের উন্নতি দরকার হয়। ঠিক আছে? দেখবে তোমরা তোমাদের সমাজের মধ্যে কোনো মানুষ কোনো ঝামেলায়, একটা মানুষ কোনো ঝামেলায় যেতে চায় না, সে তার কাজ নিয়ে থাকে। সেই রকম কয়েকটা দেশ
তার কাজ নিয়ে থাকার চেষ্টা করেছিল, সেই যারা তার কাজ নিয়ে থাকার চেষ্টা করেছিল তারা জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করেছিল। আর এই জোট নিরপেক্ষ যে আন্দোলন, এই জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তা ছিল, একটা হচ্ছে নাসের, আরেকজন হচ্ছে ভারত থেকে একজন ছিল, তার নাম ভারতের প্রধান মিশরের নাসের, আর ভারতের হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এরা জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করেছিল। ঠিক আছে, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো তোমরা পড়বে যে ঠান্ডা যুদ্ধ হয়ে গেল, ঠান্ডা লড়াইয়ের পরে পুরো বিশ্বটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো মতাদর্শ, সেই মতাদর্শ থেকে যারা সরিয়ে নিয়েছিল নিজেকে, তারা জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করেছিল। এই জিনিসগুলো, আর এই ঠান্ডা যুদ্ধ চলার সময় কয়েকটা পরিকল্পনা, যেমন মার্শাল পরিকল্পনা, এইসব পরিকল্পনা হয়েছিল, কয়েকটা সামরিক জোট তৈরি হয়েছিল, ন্যাটো, সিয়াটো, সেন্টো, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। মোটামুটি তোমরা বিষয়টা বুঝে নিলে যে এই অধ্যায়টা কি পড়তে হচ্ছে। এবারে তোমরা আজকের ক্লাসটা দেখে নাও। আর আবারও বলছি, যারা এখনও ভাবছো যে অ্যাডমিশান নেবে, অনলাইন ক্লাস চলছে, তোমরা অ্যাডমিশান নিতে পারো। তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যেটুকু স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে আর কোনো এক্সট্রা কিছু পড়তে হবে না, এইটুকু পড়লেই 90% বেশি নম্বর পাবে। আর যেটুকু বোঝানো হবে সেইটুকু বুঝতে পারলে। চলো আজকের ক্লাসটা তোমরা দেখে। তাহলে তোমরা 2 নম্বর অধ্যায় থেকে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন দেখো, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? অ্যান্সার হবে পটসডাম সম্মেলনকে। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে গৃহীত দুটি পদ্ধতির নাম। একটা হচ্ছে প্রক্সি ওয়ার, আরেকটা হচ্ছে কূটনীতি, দুটো পদ্ধতি। তারপরে প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা শুনবে। সোভিয়েত রাশিয়ার অগ্রাসন প্রতিরোধে, সোভিয়েত রাশিয়া অগ্রাসন সে ক্ষমতা দেখাতে চাইছিল, সেই ক্ষমতাটাকে আটকানোর জন্য অগ্রাসন প্রতিরোধে 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেস মানে কি? মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন কংগ্রেসে রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভায় অর্থাৎ কংগ্রেসে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ঘোষণা করেছিলেন, যেসব জাতি কমিউনিস্ট আক্রমণ বা বিদেশি রাষ্ট্রের আক্রমণের প্রতিরোধে নিয়োজিত, তাদের আমেরিকা আর্থিক ও সামরিক সাহায্য করবে। এটাই হচ্ছে ট্রুম্যান নীতি। মনে রাখবে, ট্রুম্যান নীতিটা হচ্ছে একটা আর্থিক সাহায্য। তারপরে মার্শাল পরিকল্পনা, এখানে কি বলা হচ্ছে যে যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপকে সাহায্য করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব 1947 সালে যে নীতি ঘোষণা করেন তাকে বলে মার্শাল পরিকল্পনা। পরের প্রশ্ন, ন্যাটোর পুরো কথা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরের প্রশ্ন, পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম। একজন হচ্ছে স্তালিন, আরেকজন হচ্ছে চার্চিল। পরের প্রশ্ন, সিয়াটোর পুরো নাম কি? সিয়াটোর পুরো নাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। তারপরের প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা যায়? এইখানে দুটো, একটা হচ্ছে সুয়েজ সংকট, আরেকটা হচ্ছে কিউবা সংকট। এই সুয়েজ সংকট হচ্ছে 1956, কিউবা সংকট হচ্ছে 1962। তোমরা সালগুলো মনে রাখার চেষ্টা করবে, সমস্ত সাল কিন্তু 1900 পর থেকে শুরু হবে, কারণ ঠান্ডা যুদ্ধটা শুরু হচ্ছে 1945 সালের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে। এই কারণে সালগুলো কিন্তু 1900 থেকে হবে, 1800 থেকেও নয় আর 2000 থেকেও নয়, কিন্তু মনে রাখতে হবে 1900 পর থেকে সালগুলো শুরু হচ্ছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, দাঁতাত বলতে কি বোঝো? দাঁতাত একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনাকে কমিয়ে সম্পর্ককে স্বাভাবিক করা। পরের প্রশ্ন, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? নিকিতা কুইশ্চেভ। তারপরে প্রশ্ন, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? দাঁতাত হলো অধিক শত্রুভাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা হ্রাস করা, কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটি সচেতন চেষ্টা। অর্থাৎ দাঁতাত হচ্ছে উত্তেজনাকে হ্রাস করা, আর এটাকে উত্তেজনাকে বাড়ানো, ঠান্ডা লড়াইটা আর কি। তারপরে প্রশ্ন, ন্যাটোর পুরো,
সরি, এনপিটির পুরো নাম কি দেখো, নিউক্লিয়াস নন প্রভিন্সিয়াল ট্রিটি। তারপরে সল্টের SALT দেখো, স্ট্যাটিক আর্ম লিমিটেশন ট্রিটি, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি, এটা হচ্ছে সল্টের পুরো নাম। তারপরে পেরেস্ত্রোইকা, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পেরেস্ত্রোইকা আর একটা হচ্ছে দেখো গ্লাসনস্ত। এই দুটো তোমাদের প্রশ্নটা জানতে হবে, পেরেস্ত্রোইকা আর গ্লাসনস্ত। পেরেস্ত্রোইকাটা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করো, কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে জানাবে। দেখো, পেরেস্ত্রোইকা হলো পুনর্গঠন, পরিবর্তন, সংস্কার সাধন এবং বাজার অর্থনীতির পরিবর্তনের একটি প্রক্রিয়া। বাজার অর্থনীতি পরিবর্তনের একটি প্রক্রিয়া যা জনগণ ও রাষ্ট্র উভয়ের ওপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণকে হ্রাস করে। এক কথায় অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, এক কথায় কি অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। তারপরের প্রশ্ন কি আছে, তারপরের প্রশ্ন হচ্ছে গ্লাসনস্ত কি? রুশ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ বিগত 80-র দশকে ব্যক্তিকে চিন্তা অর্থাৎ মত প্রকাশের ও সমালোচনা করার জন্য যে অধিকার প্রদান করেন তা গ্লাসনস্ত নামে পরিচিত। পরের প্রশ্ন, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর প্রথমে ইউরোপে ও পরে সমগ্র বিশ্বে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে মতাদর্শ ভিত্তিক সংগ্রাম শুরু হয় তাকে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলে। তারপরের প্রশ্ন, দ্বিমেরুকরণ কাকে বলে? দেখো, দ্বিমেরুকরণ বলতে দুই মেরুতে বিভক্ত হয়ে যাওয়াকে বোঝায়। যেমন পুঁজিবাদী রাষ্ট্রগুলি এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে, এই বিভক্ত হয়ে পড়ার পরিস্থিতিকে দ্বিমেরুকরণ বলে। পরের প্রশ্ন, বহুমেরুতা বলতে কি বোঝো? বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তিসাম্যের এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে দুইয়ের বেশি ক্ষমতার কেন্দ্র থাকে, যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে, যা আন্তর্জাতিক রাজনীতিকে কী করে? প্রভাবিত করে ও নিয়ন্ত্রণ করে। তারপরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তারপরের প্রশ্ন, একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। পরের প্রশ্ন, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। আর নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি আছে, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? অ্যান্সার হবে কি জওহরলাল নেহরু।